আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম লগারিদমের ধারণা ও প্রয়োগ পাঠের আরও একটি ভিডিও। এই ভিডিওতে আমরা লগারিদমের বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা অর্জন করব। পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি লগারিদমের সূত্র এবং সূচকের সূত্র এবং ওই সূত্র ব্যবহার করে কিভাবে কিছু সমস্যার সমাধান করা যায়। তো পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিও আরও আসবে, তবে আজকে আমরা জানার চেষ্টা করব লগারিদমের বাস্তব জীবনে আমাদের কোথায় প্রয়োগ হয়। সেক্ষেত্রে আমরা প্রথমেই জানার চেষ্টা করব চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম কিভাবে ব্যবহৃত হয়। তো চক্রবৃদ্ধি মুনাফা বিষয়টা জানার আগে আমাদের বুঝতে হবে মুনাফা কি। কোনো কিছুর উপরে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট হারে যে পরিমাণ অতিরিক্ত অর্থ অথবা সুবিধা দিতে হয় সেটাই মুনাফা। তো এখানে আমাদের মুনাফার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে যে পরিমাণ মুনাফা দেওয়া অথবা ধার্য করা হয়, পরবর্তী বছর ওই মুনাফা সহ পূর্বের আসলের সাথে যোগ করে পূর্বের আসল এবং মুনাফা একসাথে করে এর পরবর্তী বছরের উপরে যে মুনাফা নির্ধারণ করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। চক্রবৃদ্ধি মুনাফার বের করার সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। এই দুটো মূলধন বিয়োগ করলে পরে যে অ্যামাউন্ট থাকবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মূলধন বের করতে গেলে আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হয়। সূত্র হচ্ছে C = P × 1 + R ⁴ n, যেখানে C হচ্ছে আসল, মুনাফা আসল, এবং P হচ্ছে আসল এবং R হচ্ছে মুনাফার হার, n হচ্ছে সময়। সেক্ষেত্রে আমরা যদি মুনাফা বের করতে চাই, মুনাফা হচ্ছে I, চক্রবৃদ্ধি মুনাফা I সমান হচ্ছে C - P। এখন এখানে I সমান C এর মান হচ্ছে P × 1 + R ⁴ n। এখন বলতে পারেন যে এখানে আমাদের লগারিদম কোথায় ব্যবহার হয়। আমাদের যদি এই n এর মানটা বের করতে হয় সেক্ষেত্রে লগারিদম প্রয়োগ করতে হয়। n এর মানটা বের করতে গেলেই আমাদের লগারিদমের প্রয়োগের প্রয়োজন পড়ে। তো মোটামুটি এই বিষয়ে আমরা বুঝতে পারছি। তো আমরা এখন আলোচনা করব অবচয় নির্ণয়ের লগারিদম নিয়ে। অবচয় নির্ণয়ের লগারিদম, অবচয় হচ্ছে কোনো বস্তু নতুন অবস্থা থেকে ক্রমাগত ব্যবহারের পরে অথবা অন্য কোনো কারণে ক্রমাগত তার মূল্য হ্রাস পায়। তো ওই বস্তুর এই হ্রাস পাওয়ার পরিমাণটাই হচ্ছে ওই বস্তুর অপচয়। তো এই অপচয় নির্ণয় করতে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হয়। এই সূত্রের এখানে পিটি হচ্ছে হ্রাসকৃত মূল্য অথবা অবচয় নির্ধারণের পরে, মানে অবচয় বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকবে ওটাকে বলা হয় হ্রাসকৃত মূল্য। আর পি হচ্ছে বর্তমান মূল্য, আর হচ্ছে মূল্য হ্রাসের হার, টি হচ্ছে সময়। তো আমাদের এখানে এই টি এর মান বের করতে গেলে আমাদেরকে লগারিদমের প্রয়োগ করতে হয় এবং এই টি এর মানটার জন্যই আমরা লগ ব্যবহার করি। ভূমিকম্প পরিমাপের জন্য বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করা হয়। তার মধ্যে অতি প্রয়োজনীয় জনপ্রিয় স্কেল হচ্ছে রিক্টার স্কেল। তো রিক্টার স্কেল চার্লস ফ্রান্সিস রিক্টার আবিষ্কার করেন। চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্প পরিমাপের জন্য একটি সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হচ্ছে R = log I/f। এখানে R হচ্ছে ভূমিকম্পের মাত্রা এবং I হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, এবং F হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যার মান হচ্ছে 1 মাইক্রন, এবং 1 মাইক্রন সমান হচ্ছে 1/10,000 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। এখানে একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে আমাদের, রিক্টার স্কেলের মাত্রা, যে মাত্রা বের হয়, এই মাত্রার একক যদি বৃদ্ধি পায় তাহলে ভূমিকম্প পূর্বের তুলনায় 10 গুণ বেশি বৃদ্ধি পাবে। যেমন রিক্টার স্কেলে যদি 5 মাত্রার ভূমিকম্প আমরা ধরি, তাহলে যে পরিমাণ ভূমিকম্প হবে 6 মাত্রার ভূমিকম্পের মানে হচ্ছে ওই 5 মাত্রার ভূমিকম্পের আরো 10 গুণ ভূমিকম্প। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে লগ অলরেডি দেওয়াই আছে, যে লগের কোন জায়গায় ব্যবহার হয় মনে রাখতে হবে। তো একটি আদর্শ ভূমিকম্প হচ্ছে S/S, অর্থাৎ আদর্শ ভূমিকম্পের I এর পরিমাণ হবে 1/10,000 সেন্টিমিটার বা 1 মাইক্রন, এবং S এর মান 1 মাইক্রন। S যার কারণে S আর S কাটলে এখানে 1 হবে। তো লগ এর পাওয়ার 1 হলে এটার মান হয় 0, মানে আদর্শ ভূমিকম্প হচ্ছে 0। আশা করি বুঝতে পারছি।
ধন্যবাদ। এরপরে শব্দের তীব্রতা পরিমাপের লগারিদমের ব্যবহার হয়। শব্দের তীব্রতা অ্যাকচুয়ালি কি? তো কোনো একটি একক ক্ষেত্রফলের উপরে প্রতি সেকেন্ডে শব্দের সর্বোচ্চ যে গতি তাকেই শব্দের তীব্রতা বলা হয়। যেমন যদি এক স্কয়ার বর্গমিটার অথবা এক স্কয়ার মিটার, যেটাকে এক বর্গমিটার বলা হয়, এক বর্গমিটার ক্ষেত্রফলের মধ্যে যদি 450 ওয়াট শব্দ প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়, তাহলে তার মাত্রা হবে 450 ওয়াট বাই মিটার স্কয়ার। আশা করি শব্দের তীব্রতা বুঝতে পারছি। তো শব্দের তীব্রতার ক্ষেত্রে এখানে শব্দের তীব্রতার মাত্রাকে বলা হয় ডেসিবেল। শব্দের তীব্রতার মাত্রাকে ডেসিবেল বলা হয়। তো আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা 10 ইনভার্স W/m স্কয়ার এর কম শব্দ শুনতে পাই না। তার মানে সর্বনিম্ন প্রমাণ শব্দের মাত্রা ধরা হয়েছে 10 ইনভার্স 12 W/m স্কয়ার। এটা আশা করি বুঝতে পারছি আমরা। তো এখানে বলাই হয়েছে যে লগের 10 ভিত্তিক I/s, শব্দের তীব্রতার মাত্রা D = 10 log 10 আর্গুমেন্ট I/s। এখানে I হচ্ছে কোন স্থানের শব্দের তীব্রতা। তো কোন স্থানের শব্দের তীব্রতাটা কি, এটা তো একটু আগেই বললাম যে প্রতি একক বর্গমিটারে কি পরিমাণ শব্দ সঞ্চালিত হয় তার পাওয়ারকেই বলা হয় শব্দের কোন স্থানের শব্দের মূল তীব্রতা। আর প্রমাণ তীব্রতা হচ্ছে 10/1 ইনভার্স 12।